হ্যালো, ওয়েলকাম ইউ অল টু জিকে একাডেমি চ্যানেল। আমি সর্বজিৎ, তোমাদের সকলকে স্বাগত জানাই। বায়োলজির ওপরে আমরা রেচনতন্ত্র পড়ছিলাম। রেচনতন্ত্র সম্পর্কে আমি একটা ভিডিও অলরেডি দিয়ে রেখেছি, সেখানে আমরা কিডনি সম্পর্কে দেখেছিলাম এবং অন্যান্য যে জিনিসগুলো রয়েছে সেগুলো আমরা কমপ্লিট করে এসেছি। আজকে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে নেফ্রন। নেফ্রন সম্পর্কে আমরা আজকে পড়াশোনা করব এবং এটা আমাদের সেকেন্ড ভিডিও। রেচনতন্ত্রের ওপর এটা সেকেন্ড ভিডিও। আগের দিনের ভিডিওটা যারা তোমরা দেখোনি তারা এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, সেখানে বায়োলজির ওপর একটা প্লেলিস্ট করা রয়েছে, সেটা তোমরা অবশ্যই দেখে নিও। সেখানে সেই ভিডিওটাও রয়েছে, পরপর সেখানে সাজানো থাকছে ভিডিওগুলো। আর প্লেলিস্টগুলোর লিঙ্ক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। তোমরা যারা নতুন ফার্স্ট টাইম এই ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে দেওয়া বেল আইকনটা টিপে দিও, যাতে নতুন ভিডিও আমি আপলোড করলে তার নোটিফিকেশন তোমরা প্রথমে পেয়ে যাও। এছাড়াও তোমরা এই চ্যানেলের ফেসবুক পেজ আর টেলিগ্রাম যে চ্যানেলটা রয়েছে সেখানে জয়েন হতে পারো। আমি সেখানে নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশন, তার যে লিঙ্কটা সেটা দিয়ে দিই। আর যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো। যদি তোমাদের মনে হয় যে তোমরা এখান থেকে উপকার পাচ্ছ, তোমাদের ভালো হচ্ছে, তোমরা এখান থেকে কিছু জানতে পারছো, তাহলে প্লিজ ভিডিওগুলো লাইক করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে প্লিজ শেয়ার করো। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। ফার্স্ট অফ অল নেফ্রন সম্পর্কে আমরা জানবো। নেফ্রন কাকে বলে? নেফ্রন, নেফ্রনের সংজ্ঞা হচ্ছে ম্যালপিজিয়ান কর্পাসকল, ম্যালপিজিয়ান কর্পাসেল ও বৃক্কীয় নালিকা নিয়ে গঠিত বৃক্কের গঠনগত ও কার্যগত একককে নেফ্রন বলে। ম্যালপিজিয়ান কর্পাসেল এবং বৃক্কীয় নালিকা নিয়ে গঠিত বৃক্কের গঠনগত এবং কার্যগত একককে নেফ্রন বলা হয়। অর্থাৎ আমরা এই সংজ্ঞা থেকে প্রথম যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে একটা নেফ্রন দুটো মেন অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে ম্যালপিজিয়ান কর্পাসেল এবং দ্বিতীয় হচ্ছে বৃক্কীয় নালিকা বা রেনাল টিউবিয়াল। এবং নেফ্রনকে বৃক্কের গঠনগত এবং কার্যগত একক বলা হয় কারণ আমাদের শরীরে যে মেন কাজটা হয়, অর্থাৎ রেচন পদার্থ নিষ্কাশন, এই কাজটা প্রধানত এই নেফ্রনেই হয়ে থাকে। তো সেই কারণে একে বৃক্কের গঠনগত এবং কার্যগত একক বলা হয়, কারণ বৃক্ক যে কাজটা করে অ্যাকচুয়ালি সেটা নেফ্রনের মাধ্যমে করে থাকে। তো এই হচ্ছে নেফ্রনের সংজ্ঞা। এবার হচ্ছে এটার অবস্থান, কোন জায়গাতে নেফ্রন অবস্থান করে। আগের দিন আমরা বৃক্ক সম্পর্কে পড়েছিলাম। বৃক্কর দুটো অংশ রয়েছে, দুটো লেয়ার রয়েছে বৃক্কের মধ্যে। একটাকে বলা হচ্ছে কর্টেক্স অঞ্চল আর একটা হচ্ছে মেডালা অঞ্চল। তো নেফ্রন, অধিকাংশ নেফ্রন বৃক্কের কর্টেক্স অঞ্চলে অবস্থান করে। কর্টেক্স অঞ্চলে অবস্থান করে, এটা 85% নেফ্রন। বৃক্কে যত নেফ্রন থাকে তার 85% কর্টেক্স অঞ্চলে অবস্থান করে। অর্থাৎ কর্টেক্স অঞ্চল হচ্ছে বৃক্কের বাইরের দিকের, সব থেকে বাইরের দিকের যে লেয়ারটা তাকে কর্টেক্স অঞ্চল বলে। তো সেই কর্টেক্স অঞ্চলে অবস্থান করে এবং মাত্র 15% অবস্থান করে মেডালা অংশে। মেডালা অংশে মাত্র 15% অবস্থান করে, যদিও ডাইরেক্ট মেডালাতে থাকে না। মেডালা এবং কর্টেক্স অঞ্চলের যে মেডালা এবং কর্টেক্স অঞ্চল যে জায়গাটাতে মিলিত হচ্ছে এই অংশটায় এটা অবস্থান করে। তো সেটায় যাব অবশ্যই, তার আগে এইটুকু জিনিস আগে বুঝতে হবে যে 85% নেফ্রন কর্টেক্স অঞ্চলে অবস্থান করে। কর্টেক্স অঞ্চলে যে নেফ্রনগুলো অবস্থান করে তাদেরকে বলা হচ্ছে
কর্টিক্যাল নেফ্রন, কর্টিক্যাল নেফ্রন। আর আগেই বললাম যে মেডালা অঞ্চলে ঠিক অবস্থানটা করে না। মেডালা হচ্ছে বৃক্কের ভেতরের দিকের অংশটা, সেইখানে অবস্থান করে না। কর্টেক্স অঞ্চল এবং মেডালা অঞ্চল যে জায়গাটাতে মিলিত হচ্ছে সেই অংশটাতে এটা থাকে। বাকি 15% নেফ্রন। এই অংশটার একটা নাম রয়েছে যাকে বলা হয় জাক্সাটা মেডুলারি অঞ্চল। জাক্সাটা। তো এই মেডালাতে 15%টা মুছে দিয়ে আমি একটু ভালো টার্মে লিখছি যে কোন জায়গাটাতে এক্সাক্ট অবস্থান করে। সেই জায়গাটার নাম হচ্ছে জাক্সাটা মেডুলারি অঞ্চল। মেডুলারি অঞ্চল। এবং বুঝতে পারলে এই জায়গাটা কোন জায়গাটাকে বলা হচ্ছে। এখানে 15% অবস্থান করে এবং এদেরকে যারা যে নেফ্রনগুলো, যে 15% নেফ্রন এই অঞ্চলটাকে অবস্থান করে, তাকে সেই সমস্ত নেফ্রনগুলোকে জাক্সাটা মেডুলারি নেফ্রন বলা হয়। জাক্সাটা মেডুলারি নেফ্রন বলা হয়। তো আমাদের শরীরে এরকম দু ধরনের নেফ্রন পাওয়া যায়। কর্টিক্যাল নেফ্রনগুলো সাইজে একটু সরু হয়, অন্যদিকে জাক্সাটা মেডুলারি নেফ্রনগুলো সাইজ আকারে একটু মোটা হয়। স্বাভাবিক অবস্থাতে কর্টিক্যাল নেফ্রন থেকেই মূত্র উৎপাদন হয়। তো এটা স্বাভাবিক অবস্থাতে এই জায়গা থেকে মূত্র তৈরি হয়, স্বাভাবিক। আর শুধুমাত্র জরুরি অবস্থাতে জাক্সাটা মেডুলারি নেফ্রন থেকে মূত্র উৎপাদন হয়। তো এই হচ্ছে নেফ্রন এবং তার অবস্থান। পাশে আমি একটা নেফ্রনের ছবি এঁকেছি, যখন আমি নেফ্রনের বিভিন্ন পার্ট আলোচনা করব সেগুলোকে পয়েন্ট করব বলে। এবার নেফ্রনকে দুভাগে ভাগ করা যায়, অর্থাৎ নেফ্রন দুটো অংশ নিয়ে গঠিত। প্রথমেই ডেফিনেশন থেকে পেয়ে গেছি। একটা ভাগ হচ্ছে ম্যালপিজিয়ান কণা, ম্যালপিজিয়ান কণা, যাকে ইংরেজিতে ম্যালপিজিয়ান কর্পাসেল বলা হয়। সেকেন্ড হচ্ছে বৃক্কীয় নালিকা, যাকে ইংরেজিতে রেনাল টিউবিয়াল বলা হয়। ম্যালপিজিয়ান কণাকে আবার দুভাগে ভাগ করা যায়, অর্থাৎ ম্যালপিজিয়ান কণার মধ্যে আবার দুটো জিনিস রয়েছে। একটাকে বলা হচ্ছে গ্লোমেরুলাস, এবং আরেকটা অংশের নাম বোম্যান ক্যাপসুল। বোম্যান ক্যাপসুল। বৃক্কীয় নালিকাকে আবার তিন ভাগে ভাগ করা যায়। বৃক্কীয় নালিকাকে তিন ভাগে ভাগ করা যায়। একটা অংশের নাম হচ্ছে পরা সংবর্ত নালিকা, পরা সংবর্ত নালিকা। সেকেন্ড ভাগ হচ্ছে হেনলির লুপ। হেনলি একজনের নাম, তো সেই হেনলির নাম অনুসারে হেনলির লুপ। থার্ড হচ্ছে দূর সংবর্ত নালিকা, দূর সংবর্ত নালিকা। ওকে, প্রথম কথা, নেফ্রনের দুটো অংশ রয়েছে। একটা জায়গাকে বলা হচ্ছে ম্যালপিজিয়ান কণা, দ্বিতীয় অংশটাকে বলা হচ্ছে বৃক্কীয় নালিকা।
ম্যালপিজিয়ান কণাকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা ভাগ হচ্ছে গ্লোমেরুলাস আর একটা অংশ হচ্ছে বোম্যান ক্যাপসুল। আর বৃক্কীয় নালিকাকে তিন ভাগে ভাগ করা যায়, পরাসংবর্ত নালিকা, হেনলির লুপ আর দূর সংবর্ত নালিকা। বোম্যান ক্যাপসুলের দুটো অংশ রয়েছে আবার, বোম্যান ক্যাপসুলের আবার দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে প্যারাইটাল স্তর আর একটা হচ্ছে ভিসারেল স্তর, ভিসারেল স্তর। পরাসংবর্ত নালিকার দুটো ভাগ হয়, পরাসংবর্ত নালিকাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা অংশ হচ্ছে প্যাঁচানো অংশ, প্যাঁচানো অংশ, এবং সেকেন্ড সরল অংশ, সরল অংশ। প্রত্যেকটা জিনিসই বোঝাবো, কোথায় অবস্থিত সেটা ছবিতে দেখাবো, তো টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। সেকেন্ড হচ্ছে হেনলির লুপ। হেনলির লুপকে চার ভাগে ভাগ করা যায়, চার ভাগে ভাগ করা যায় না, হেনলির লুপের চারটে অংশ রয়েছে, এগুলো প্রত্যেকটা অংশ অনুসারে লেখা হচ্ছে চারটে। প্রথম হচ্ছে মোটা অধোগামী বাহু, অধোগামী বাহু, অধোগামী মানে যেটা নিচের দিকে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে সরু অধোগামী বাহু, আর বাহু শব্দটা লিখছি না, বুঝে যাবে, অধোগামী। থার্ড হচ্ছে মোটা ঊর্ধ্বগামী বাহু, ঊর্ধ্বগামী মানে যেটা উপরের দিকে উঠছে। এবং ফোর্থ হচ্ছে সরু ঊর্ধ্বগামী বাহু। তো এই যে চারটা বানিয়েছি, প্রথমে এই চারটাকে ভালোভাবে একবার বুঝে নাও, ভালোভাবে, কারণ এরপরে যে স্টেপে যাব এইগুলোকে যখন বোঝাবো, যদি এই নামগুলো মনে না থাকে, কোনটাকে কি ভাগ করা হচ্ছে সেটা মনে না থাকে, তাহলে তোমরা গুলিয়ে ফেলবে ব্যাপারটা। এটা একটু গুলানো চ্যাপ্টার, একটু গুলানোর ব্যাপার রয়েছে। তো তাই জন্য বলছি, এটা তোমরা যারা নোট করছো তারা আগে ভালো করে নোট করে নাও, বা যারা এখানে দেখছো তো দু একবার তোমাদের দেখতে হবে, দিয়ে সেটা বুঝতে হবে কোনটাকে কি ভাগ করা হচ্ছে। ওকে, চলো তাহলে এবার আমরা পরের স্টেপে যাই। প্রথমে আমরা দেখব বোম্যান ক্যাপসুল সম্পর্কে, অর্থাৎ প্রথমে ম্যালপিজিয়ান কণা সম্পর্কে দেখব। ম্যালপিজিয়ান কণার দুটো ভাগকে আগে দেখে নেবো, তারপরে বাকিগুলোতে যাব এবং সাথে সাথে এবার পয়েন্ট করতে করতে যাব। ফার্স্ট হচ্ছে ম্যালপিজিয়ান কণা। ম্যালপিজিয়ান কণা এর দুটো অংশ রয়েছে, একটা অংশের নাম হচ্ছে, একটা অংশকে বলা হচ্ছে বোম্যান ক্যাপসুল আর একটাকে বলা হচ্ছে গ্লোমেরুলাস। তো ফার্স্টে ম্যালপিজিয়ান কণা সম্পর্কে বিশেষ কিছু বলার নেই, এটা দুটো অংশ নিয়ে গঠিত, এই দুটোই যথেষ্ট। এবার হচ্ছে আমরা সোজা ডাইরেক্ট বোম্যান ক্যাপসুলে চলে যাব। বোম্যান ক্যাপসুল, বোম্যান ক্যাপসুল। ফার্স্ট এর সংজ্ঞা দেখো, সংজ্ঞা খুব একটা ইম্পর্টেন্ট কিছু নয়, জাস্ট আমি বলছি, তোমাদের যদি কারো নোট করার থাকে নোট করে নিতে পারো। অনেকে এখানে তোমরা ভিডিও দেখো যারা স্কুলে পড়ো, তাদের ক্ষেত্রে এই যে ডেফিনেশনগুলো সেগুলো প্রয়োজন হতে পারে, তো তোমরা লিখে নিতে পারো। যারা অন্যান্য পরীক্ষার জন্য পড়ছো তাদের এই সংজ্ঞাগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট বোঝার সুবিধার জন্য বলা। তো যাই হোক, বোম্যান ক্যাপসুলের সংজ্ঞা হচ্ছে নেফ্রনের ফানেল সদৃশ্য বদ্ধ ও স্ফীত প্রান্ত যার মধ্যে গ্লোমেরুলাস অবস্থান করে তাকে বলা হচ্ছে বোম্যান ক্যাপসুল। আবার বলছি, নেফ্রনের ফানেল সদৃশ্য বদ্ধ ও স্ফীত প্রান্ত যার মধ্যে গ্লোমেরুলাস অবস্থান করে তাকে বোম্যান ক্যাপসুল বলা হয়। ওকে, এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি, এটার মধ্যে যে গ্লোমেরুলাস বলে যে
ব্যাপারটা সেটা অবস্থান করে। তো ফার্স্ট আমরা আমাদের ছবিতে দেখে নেব যে এই বোম্যান ক্যাপসুল কাকে বলা হচ্ছে। এই যে অংশটাকে আমি মার্ক করছি, এই অংশটাকে বলা হয় গ্লোমেরুলাস। ওকে, এই অংশটা হচ্ছে গ্লোমেরুলাস, সরি গ্লোমেরুলাস বলছি, বোম্যান ক্যাপসুল। দেখো এটা একটা ফানেলের মতো অংশ, একটা এরকম ফানেলের মতো জিনিস তৈরি করেছে, তো এটার কথাই বলা হচ্ছে ফানেল সদৃশ্য অংশ। এবং এর মধ্যে গ্লোমেরুলাস অবস্থান করছে, তাহলে এই যে পেঁচানো জিনিসটা সেটাকে বলা হচ্ছে গ্লোমেরুলাস। এখানে যে এই পেঁচানো অংশটা, এই যে পেঁচানো অংশটা সেটা হচ্ছে গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস। তো আমাদের ছবিতে দুটো জিনিস কনফার্ম হয়ে গেল, কোন জায়গাটাকে গ্লোমেরুলাস, কোন জায়গাটাকে বোম্যান ক্যাপসুল বলা হয়, এবং এই দুটোকে নিয়ে ম্যালপিজিয়ান কণা অবস্থিত। তো এইটুকুকে যদি আমরা ধরে নিই, উপরের অংশটা, সেইটুকুকেই বলা হচ্ছে ম্যালপিজিয়ান কণা। ওকে, এখান থেকে একটা ফানেলের একটা নলের মতো বেরিয়ে এসছে, এপাশ থেকে একটা নলের মতো অংশ বেরিয়ে এসছে, এটাকে বলা হয় অন্তর্মুখী ধমনিকা। অর্থাৎ এটা একটা ধমনী যার মধ্যে দিয়ে রক্ত প্রবাহ হবে। এখান থেকে একটা নলের মতো বেরিয়ে এসছে, এটাকে বলা হচ্ছে বহির্মুখী ধমনিকা। অর্থাৎ এটাও একটা রক্তবাহ, একটা ধমনী যার মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হবে। একটা জিনিস বুঝতে পারছি, এটা লেখা রয়েছে অন্তর্মুখী, অর্থাৎ রক্ত এখান দিয়ে আসবে, এর মধ্যে প্রবেশ করবে, অন্তর্মুখী ধমনিকা দিয়ে রক্ত এসে গ্লোমেরুলাসের মধ্যে প্রবেশ করবে। এখানে কিছু একটা কাজ হবে, যে কাজটায় পরে আসছি, সেই কাজটা হওয়ার পর এই অংশ দিয়ে বেরিয়ে যাবে, বহির্মুখী ধমনিকা দিয়ে রক্ত বেরিয়ে যাবে। আর নেফ্রনের কাজ কি, কিডনির বৃক্কের কাজ কি, রক্তকে পরিশ্রুত করা, তাহলে এইটুকু অংশের মধ্যে নিশ্চয়ই রক্ত পরিশ্রুত হয়। ছবির থেকেই এই তিনটে জিনিস একদম পরিষ্কার। এরপরে তো যাব সেগুলোকে আলোচনা করব, কিন্তু এই তিনটে জিনিস যেন প্রথমে মাথায় ঢুকে যায় যে এই জায়গাটার কাজ কি। গ্লোমেরুলাস অঞ্চলে শুধু ফিল্টারেশনের কাজ হয়, এইখানেই ফিল্টারেশন হয়। অন্তর্মুখী ধমনিকা নিশ্চয়ই এখান দিয়ে দূষিত রক্ত প্রবেশ করে, বহির্মুখী ধমনিকা অর্থাৎ নিশ্চয়ই এখান দিয়ে বিশুদ্ধ রক্ত বেরিয়ে যায়, এই কাজটা হয়। তারপরে তো বাকি অংশের কাজ দেখবই, এই তিনটে প্রথমে বুঝলাম। তো বোম্যান ক্যাপসুলের যে সংজ্ঞা সেটা তোমাদের বলেছি, আশা করছি তোমরা লিখে নিয়েছো। এবার আমি আগের যে টেবিলটা বানিয়েছিলাম তাতে বলেছিলাম বোম্যান ক্যাপসুলের দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে প্যারাইটাল স্তর আর একটা হচ্ছে ভিসারেল স্তর। তো বোম্যান ক্যাপসুলের দুটো স্তর রয়েছে, একটা হচ্ছে ফার্স্ট প্যারাইটাল স্তর, সেকেন্ড ভিসারেল স্তর, ভিসারাল স্তর। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এইটা হচ্ছে পুরোটা বোম্যান ক্যাপসুল, কিন্তু এখানে এক্স্যাক্টলি অতটা সুন্দরভাবে বোঝানো সম্ভব নয়। আমি শুধুমাত্র যদি বোম্যান ক্যাপসুলটাকে এখানে আলাদা করে আঁকি, তাহলে এইরকম একটা জিনিস পাবো, অ্যাকচুয়ালি এরকম মোটা একটা ফানেল সদৃশ্য জিনিস পাবো, এবং এর নিচ থেকে যেটা বেরিয়েছে সেটা বেরোবে। যাই হোক, সেগুলো আর আঁকলাম না, এইরকম একটা জিনিস হবে। এর এইখানে একটা স্তর রয়েছে, যেটাকেই বলা হচ্ছে ভিসারেল স্তর। কারণ এটা দেখো ভেতরের দিকে, আমরা যদি এদিক থেকে যাই, ভেতরের দিকে যাব, এবং যখনই যাব ফার্স্টে একটা স্তর পাবো, এই অংশটা একটা স্তর,
যেটা ডট ডট করছি সেটা একটা স্তর। এটার পরে গেলে আর একটা স্তর পাবো, সেটা ভেতরের স্তর। তো এইটাকে বলা হচ্ছে ভিসারেল স্তর। এবং আরেকটা জিনিস এখান থেকে বুঝতে পারলাম যে এইখানে যদি আমাদের এটা থাকে, গ্লোমেরুলাস থাকে, এরকম একটা কিছু প্যাঁচানো অংশ রয়েছে, ভিসারেল স্তর আর গ্লোমেরুলাস কাছাকাছি অবস্থান করছে। ভিসারেল গ্লোমেরুলাস থেকে যদি ভেতরের দিকে আসি, ফার্স্ট যে স্তরটা পাবো সেটাই হচ্ছে ভিসারেল স্তর। তো এখানে আমরা লিখতে পারি প্যারাইটাল স্তর, যেটা বোম্যান ক্যাপসুলের বাইরের দিকে অবস্থান করছে, বাইরের দিকে অবস্থান করছে। এবং সেকেন্ড হচ্ছে ভিসারেল স্তর, যেটা বোম্যান ক্যাপসুলের ভিতরের দিকে অবস্থান করছে, ভিতরের দিকে অবস্থান করছে। ওকে, প্যারাইটাল স্তর সম্পর্কে আমরা আরো লিখতে পারি এটা গ্লোমেরুলাসকে আবৃত করে রেখেছে, কারণ গ্লোমেরুলাসের পরেই এই স্তরটা রয়েছে। তো গ্লোমেরুলাসকে, এই প্রত্যেকটা প্রশ্নে আসে, তাই জন্য আলাদা আলাদা করে বলছি এবং ছবির মাধ্যমেও দেখিয়ে দিচ্ছি। গ্লোমেরুলাসকে আবৃত করে রাখে, শর্টে লিখছি বুঝে যাবে, আবৃত করে রাখে। প্যারাইটাল স্তরে এক ধরনের কোষ থাকে, প্যারাইটাল স্তরে এক ধরনের কোষ থাকে, এই নিচে লিখছি, এক ধরনের কোষ এর মধ্যে থাকে, সেই কোষগুলোকে স্কোয়ামাস কোষ বলা হয়, স্কোয়ামাস কোষ বলা হয়। তো এগুলো কোথায় অবস্থিত দেখার প্রয়োজন নেই, জাস্ট নামগুলো মনে রাখো। যদি স্কোয়ামাস কোষ, এই কথাটা কোথাও পরীক্ষায় দেখো, মনে রাখবে যে এটা বোম্যান ক্যাপসুলের মধ্যে প্যারাইটাল স্তরের মধ্যে থাকবে। প্যারাইটাল স্তরের মধ্যে অ্যাকচুয়ালি কয়েকটা কোষ থাকে। প্রাণীদেহের প্রত্যেকটা জিনিসই কিছু না কোনো না কোনো একটা বা একাধিক কোষ দিয়ে গঠিত হয়। তো এখানে যে কোষগুলো থাকে সেটাকে স্কোয়ামাস কোষ বলা হয়। এই হচ্ছে প্যারাইটাল স্তর সম্পর্কে কিছু কথা। এবার হচ্ছে ভিসারাল স্তর সম্পর্কে। ভিসারাল স্তর আবার তিনটে উপস্তর নিয়ে গঠিত। একটু আগে যে ছবিটা এঁকেছিলাম তাতে তোমরা দেখলে একটু বুঝতে পারবে যে ভিসারেল স্তরটা একটু মোটা করে এঁকেছিলাম, তাই না? কারণ ভিসারেল স্তরটা এমনিই সত্যি করে একটু মোটা করে হয়, এবং এতে আবার তিনটে উপস্তর রয়েছে। ভিসারেল নিজেই একটা স্তর, তার আবার তিনটে উপস্তর রয়েছে। সেই তিনটে উপস্তরের নাম হচ্ছে, ফার্স্টে ভেতরের দিকে, একদম ভেতরের দিকে থাকছে এন্ডোথিলিয়াম। সেকেন্ড, মাঝখানে থাকছে এন্ডোথিলিয়াম, ফার্স্টে থাকছে হচ্ছে মানে ভিতরের দিকে থাকছে এন্ডোথিলিয়াম। মাঝের অংশের যে কোষটা থাকে, মাঝের অংশে যে স্তরটা থাকে তাকে বলা হয় ভিত্তি পর্দা। এবং থার্ড, একদম বাইরের দিকে যেটা থাকে তাকে বলা হচ্ছে এপিথিলিয়াম। দেখো, এবার যারা WBCS দেবে তাদের জন্য এতটা ডিপে দরকার লাগবে, অন্যান্য পরীক্ষা যারা দেবে তারা এই জিনিসগুলোকে স্কিপ করতে পারো। স্কোয়ামাস কোষ বা এই তিনটে, আবার যে আরো যে তিনটে স্তর, এইগুলো তোমরা স্কিপ করতে পারো। যেটা আমাদের অন্য পরীক্ষায় লাগবে না সেটা আমি বলতে যাব। তোমরা যদি মনে করো যে ডিপে পড়তে পারো, যারা WBCS দিচ্ছ তাদের অবশ্যই এগুলো জানতে হবে, কারণ এখান থেকে পরীক্ষায় একটু ডিপ কোশ্চেন করা হয়, মেন্সে একটু ডিপ কোশ্চেন করা হয়। তো এবার এই বোম্যান ক্যাপসুলে যদি আমরা বাইরের দিক থেকে ফুটো করে যাওয়া শুরু করি, ফার্স্টে যে স্তরটা পাবো সেটার নামই ভিসারাল স্তর। আমি আর এটা ইউ আকৃতি আঁকছি না, ধরলাম যে এই ইউ আকৃতির একটা অংশকে আমি আরো জুম করে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখছি, এটা সেই স্তরটা। এদিক থেকে আমি বাইরে থেকে যাওয়া শুরু করছি, প্রথমেই যে স্তরটা পাবো সেটা হচ্ছে ভিসারাল স্তরের একটা উপস্তর, যার নাম এপিথিলিয়াম। ফার্স্ট পাবো হচ্ছে এপিথিলিয়াম, এটা একদম বাইরের দিকে অবস্থান করছে। আরো ভেতরে যাব, পেয়ে যাব ভিত্তি পর্দা। আরো ভেতরে যাচ্ছি, পেয়ে গেলাম ভিত্তি পর্দা। আরো ভেতরের দিকে যাব, পেয়ে যাব এন্ডোথিলিয়াম। আরো ভেতরে পাচ্ছি এন্ডোথিলিয়াম। এই অবধি গিয়ে আমাদের ভিসারেল স্তর শেষ হলো।
এরপরে যে স্তরটা শুরু হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্যারাইটাল স্তর। তাহলে এই পুরো অংশটা হচ্ছে প্যারাইটাল স্তর। প্যারাইটাল স্তরকে আর 3টে কোষ বা 4টে কোষে ভাগ করা যায় না, সেটাকে সেখানে একটাই কোষ, সেখানে একটাই স্তর বা কোষ বলছি, সরি কোষ নয় স্তর হবে, একটু ভুল করে কোষ বলে ফেলেছি। তো সেখানে একটাই স্তর থাকে প্যারাইটাল স্তরে। তাহলে প্রথম থেকে যদি এরকম যাই এইটা পাবো, এইখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে আমাদের বোম্যান ক্যাপসুল। বোম্যান ক্যাপসুল যেই শেষ হয়ে যাবে এখান থেকে শুরু হয়ে যাবে গ্লোমেরুলাস। বোঝা গেছে? আশা করছি এখানে বোঝা গেছে। আমি যদি কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্ট করবে, আমি জানিয়ে দেবো। আচ্ছা, একটা কাজ করা যাক, আজকের এই ভিডিওটা শেষ হয়ে যাবে, মানে আজকে রেচন পদার্থ শেষ হয়ে যাবে, রেচনতন্ত্র শেষ হয়ে যাবে। এতদিন অবধি আমি যে কটা চ্যাপ্টার করিয়ে এসেছি তার যদি কোনো প্রবলেম থাকে, কোথাও যদি তোমাদের কোনো ডাউট থাকে, তাহলে তোমরা আমাকে জানাবে। কি করে জানাবে? আমি একটা ইউটিউবে যে পোস্ট করা যায় সেখানে এরকম একটা পোস্ট করব। তাতে যদি এই অবধি যতগুলো চ্যাপ্টার পড়েছি তাতে কোনো যদি প্রবলেম থাকে তাহলে তোমরা আমাকে জানিয়ে দেবে। আমি এর পরের দিনে একটা ডাউট ক্লাস করে দেবো যেখানে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে কথা বলবো। অবশ্যই আজকের ক্লাস অবধি সেটা থাকবে, অর্থাৎ আজকের ক্লাস অবধি যা যা প্রবলেম থাকবে সেটা নিয়ে ডিসকাস করব। তো তোমরা তোমাদের যে যে প্রবলেম আছে সেগুলো ওখানে অবশ্যই লিখে দেবে, অন্যান্য কোথাও লিখো না। ভিডিওর নিচে প্রবলেম থাকলে লিখো না, তাহলে কি হবে, বিভিন্ন জায়গাতে খুঁজতে অসুবিধা হয়ে যাবে। তো একটা জায়গাতে থাকবে, সেই কারণে আমি এটা করব। ঠিক আছে, আজকে এই ভিডিওটা দিয়ে দেওয়ার পরেই আমি একটা পোস্ট করব, দেখবে ইউটিউবে চ্যানেলে যাবে, আমার চ্যানেলে, সেখানে দেখবে একটা পোস্ট পেয়ে যাবে। ওকে, এটা গেল আমাদের বোম্যান ক্যাপসুলের। আচ্ছা, আর একটা জিনিস বাকি রয়েছে। এই এপিথেলিয়ামের মধ্যে কিছু কোষ থাকে, যেমন করে প্যারাইটাল স্তরের মধ্যে কিছু কোষ থাকে, সেটাকে স্কোয়ামাস কোষ বলেছিলাম। তেমনি ভাবে এই এপিথেলিয়ামের মধ্যে কিছু কোষ থাকে যেগুলোকে বলা হয় পোডোসাইট। এইগুলো সবাই তোমরা স্কিপ করতে পারো, যারা শুধুমাত্র ডাব্লিউবিসিএস তাদের জন্য আমি এগুলো করছি। পোডোসাইট বলা হয়, এখানে যে কোষগুলো থাকে এপিথেলিয়ামের মধ্যে থাকে তাকে পোডোসাইট বলা হয়। ওকে, এরপর দেখবো গ্লোমেরুলাস সম্পর্কে। বোম্যান ক্যাপসুল কমপ্লিট, এবার দেখবো গ্লোমেরুলাস সম্পর্কে। গ্লোমেরুলাস, তো ফার্স্ট হচ্ছে ডেফিনেশন বা সংজ্ঞা। আমি ডেফিনেশন বলছি, তোমরা যদি যাদের লেখার প্রয়োজন হবে তারা লিখে নিতে পারো, বা যাদের কাছে বই আছে, মানে সবার কাছেই বই থাকবে। যারা মেনলি যাদের ডেফিনেশন দরকার লাগবে তারা হচ্ছে যারা স্কুলে পড়ছো, 9-10-এ পড়ছো, তাদের জানি না এখন কোন সিলেবাসে, কোন ক্লাসের সিলেবাসে এখন এগুলো রয়েছে, আমার কাছে এক্স্যাক্টলি জানা নেই। কিন্তু যাদের প্রয়োজন তাদের কাছে যে বই থাকবে সেই সংজ্ঞা পড়লে হবে, একই ব্যাপার। তো গ্লোমেরুলাস হচ্ছে বোম্যান ক্যাপসুল পরিবেষ্টিত বৃক্কীয় অন্তর্মুখী বৃক্কীয় ধমনিকা এবং বহির্মুখী বৃক্কীয় ধমনিকা যে রক্ত জালক তৈরি করে তাকে বলা হচ্ছে গ্লোমেরুলাস। আবার বলছি, বোম্যান ক্যাপসুল পরিবেষ্টিত অন্তর্মুখী বৃক্কীয় ধমনিকা এবং বহির্মুখী বৃক্কীয় ধমনিকা যে রক্ত জালকের গুচ্ছ তৈরি করে তাকে গ্লোমেরুলাস বলা হয়। অর্থাৎ এই অন্তর্মুখী ধমনিকা এবং বহির্মুখী ধমনিকা এর মধ্যে গিয়ে একটা রক্ত জালক বা ব্লাড ক্যাপিলারি তৈরি করে। রক্তের চ্যাপ্টারে, মানে সার্কুলেশন চ্যাপ্টারে দেখেছিলাম ক্যাপিলারি কাকে বলে, তো সেরকম ক্যাপিলারি তৈরি করে, সেই ক্যাপিলারিগুলো গুচ্ছ আকারে থাকে, সেটাকে গ্লোমেরুলাস বলা হয়। তো মেনলি গ্লোমেরুলাস থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে তার কাজ। তো কাজটা একটু পরে পড়ছি, আগে পার্টগুলো দেখে নেবো, তারপর তাদের কাজগুলো দেখবো। তো গ্লোমেরুলাস থেকে দুটো পয়েন্ট মনে রাখো। একটা হচ্ছে এই অন্তর্মুখী যে ধমনিকাটা রয়েছে সেইটা ছোট হয়, সাইজে ছোট হয়, কিন্তু আকারে সেটা বিস্তৃত হয়, মানে প্রশস্ত হয়। অন্তর্মুখী ধমনিকা সাইজে ছোট হয় কিন্তু আকারে বিস্তৃত হয়, কিন্তু বহির্মুখী যেটা ধমনিকাটা রয়েছে সেটা আকারে দীর্ঘ হয় কিন্তু সেটা সরু হয়। এইটুকু জিনিস মনে রাখো, আর কিছু মনে রাখতে হবে না। এবার গ্লোমেরুলাসের পরে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে গ্লোমেরুলাস সন্নিহিত যন্ত্র বা জাক্সটা গ্লোমেরুলার
অ্যাপারেট গ্লোমেরুলাস সন্নিহিত যন্ত্র, এই জিনিসটা কি? সেম এগেন, এটা যারা নর্মাল পরীক্ষা দিচ্ছ যেগুলো তারা স্কিপ করতে পারো, শুধু WBCS এর জন্য এটা ইম্পর্টেন্ট। এই অন্তর্মুখী ধমনিকা এবং এই বহির্মুখী ধমনিকা, এই দুটো যে জায়গাতে গিয়ে মিশছে, অর্থাৎ এর ভেতর অনেক ক্যাপিলারি তৈরি হচ্ছে, দুটোর থেকেই এরকম এটা ঢুকছে, এটা এদিক থেকে বেরোচ্ছে, এই দুটোর থেকেই প্রচুর ক্যাপিলারি তৈরি হচ্ছে। সেই ক্যাপিলারিগুলো যখন একে অপরের সঙ্গে যে জায়গাটাতে মিশছে সেই জায়গাটাকেই বলা হয় গ্লোমেরুলাস সন্নিহিত যন্ত্র, অর্থাৎ এই অংশটাকে বলা হবে গ্লোমেরুলাস সন্নিহিত যন্ত্র। যে জায়গাতে ক্যাপিলারি গুলো গিয়ে একসাথে মিশছে সেই জায়গাটাকে বলা হয় গ্লোমেরুলাস সন্নিহিত যন্ত্র। এবং এখান থেকে যেটা মেনলি মনে রাখতে হবে সেটা হচ্ছে, এখান থেকে দুটো জিনিস খরিত হয়, একটা হচ্ছে রেনিন এবং সেকেন্ড হচ্ছে এরিথ্রোপয়েটিন। রেনিন এবং এরিথ্রোপয়েটিন এই দুটো গ্লোমেরুলাস সন্নিহিত যন্ত্রে তৈরি হয়। দেখো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বৃক্কীয় নালিকা, বা ইংরেজিতে যাকে রেনাল টিউবিউল বলা হয়। তো এইখান থেকে জাস্ট পয়েন্ট করার কাজ, কোন জায়গাটাকে কি বলা হয় এক্স্যাক্টলি সেরকম কিছু এখানে ইম্পর্টেন্ট তথ্য নেই, যেখানে দরকার সেখানে অবশ্যই বলে দেবো। তো এই পুরো ম্যালপিজিয়ান কণা এটাকে বলা হচ্ছে, গ্লোমেরুলাস এবং বোম্যান ক্যাপসুলকে নিয়ে ম্যালপিজিয়ান কণা বলা হচ্ছে। এরপর থেকে যে নালিকাকার পথটা তৈরি হচ্ছে সেটা অনেকটা কুণ্ডলীকৃত হয়। আমি এখানে অনেকটা ছেড়ে ছেড়ে এঁকেছি যাতে বুঝতে সুবিধা হয়। অ্যাকচুয়ালি এটা অনেক প্যাঁচানো কুণ্ডলীকৃত অংশ হয়। এই পুরো নালিকাটাকে বলা হচ্ছে বৃক্কীয় নালিকা। এই অবধি অংশটাকে, এই যে সামনে পাশে যেটা আঁকা আছে লম্বা করে সেইটা নয়, এই অবধি অংশটাকে যেখানে গিয়ে মিশছে সেই অবধি অংশটাকে বলা হচ্ছে বৃক্কীয় নালিকা। তো এটাতে দেখেছিলাম যে কয়েকটা ভাগ রয়েছে এটার। প্রথমে হচ্ছে পরা সংবর্ত নালিকা। তো আমাদের এই নেফ্রনে যেখানে গিয়ে বোম্যান ক্যাপসুল শেষ হয়েছে এইখান থেকে এই অবধি অংশটাকে বলা হচ্ছে পরা সংবর্ত নালিকা। পরা সংবর্ত নালিকা, এটার দুটো অংশ দেখেছিলাম, একটা হচ্ছে পেঁচানো অংশ, একটা হচ্ছে সরল অংশ। দেখো এই জায়গাটা প্রথমে যে অংশটা রয়েছে সেটা জাস্ট এরকম নিচের দিকে নেবেছে, এই জায়গাটাতে কোনো প্যাচ থাকে না, তো সেই জায়গাটাকে বলা হচ্ছে সরল অংশ। এরপর এখানে একটা এরকম জাস্ট ইউ আকৃতি ধারণ করেছে বা সি আকৃতি ধারণ করেছে। এই জায়গাটা অ্যাকচুয়ালি যদি আমরা অনুবীক্ষণ যন্ত্রে নেফ্রনকে দেখি সেই জায়গাটা অনেকটা বেশি পেঁচানো থাকে, মানে একটু ঘুরে এরকম ভাবে ঘুরে এইভাবে এসে নামছে, এইভাবে এসে এটা নামে। তো এই জায়গাটাকে বলা হচ্ছে পেঁচানো অংশ, পরা সংবর্ত নালিকার পেঁচানো অংশ। তো পরা সংবর্ত নালিকার দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে সরল অংশ, এইটা হচ্ছে সরল অংশ, আর এইটা হচ্ছে পেঁচানো অংশ। আর এই পুরো জায়গাটাকে বলা হচ্ছে পরা সংবর্ত নালিকা। পরা সংবর্ত নালিকার থেকে শুরু হয়ে এই অবধি অংশটাকে বলা হচ্ছে হেনলির লুপ। এই অংশটাকে বলা হয় হেনলির লুপ বা ইংরেজিতে লুপ অফ হেনলি। এবং এখান থেকে বুঝতে পারছো কোন জায়গাটাকে ঊর্ধ্বগামী বাহু বলা হচ্ছে, কোনটাকে অধোগামী বাহু বলা হচ্ছে। নিচের দিকে এটা নামছে, এটাকে বলা হবে অধোগামী, এদিকে উঠছে তাই জন্য বলা হবে ঊর্ধ্বগামী বাহু। অর্থাৎ এইখান থেকে এই অবধি অংশকে বলা হচ্ছে ঊর্ধ্বগামী বাহু, আর এইখান থেকে এই অবধি অংশকে বলা হচ্ছে, মানে এই অবধি নয়, এটা মাঝামাঝি হবে অ্যাকচুয়ালি। 1 মিনিট দাঁড়াও, ভালোভাবে মুছে নিয়ে দেখাচ্ছি। এইখান থেকে এতটা অংশকে বলা হচ্ছে, এই পুরো অংশটাকে বলা হচ্ছে অধোগামী বাহু, কারণ সেটা নিচের দিকে নামছে। আর এইখান থেকে এই ওপরের অংশটাকে বলা হচ্ছে ঊর্ধ্বগামী বাহু। আবার দেখেছিলাম যে ভাগে
যে টেবিলটা বানিয়েছিলাম সেখানে একটা জায়গা রয়েছে মোটা অধোগামী বাহু, সরু অধোগামী বাহু, তারপরে রয়েছে সরু ঊর্ধ্বগামী বাহু, মোটা ঊর্ধ্বগামী বাহু। অর্থাৎ এইটাকে যদি আরো আমরা জুম করে দেখি, এখানে তো করা ওইভাবে সম্ভব নয়। ফার্স্টে এটা একটু মোটা হয়ে এরকম নাবে, মোটা হয়ে নেবে, সেটা সরু হয়ে যায় এরকম ভাবে, ঠিক আছে? সরু হয়ে এরকম একটা লুপ টাইপের তৈরি করে, লুপ তৈরি করে এটা এরকম যায় সরু অবস্থাতেই, দিয়ে আবার এরকম মোটা হয়ে গিয়ে এরকম চলে যায়, এরকম মোটা হয়ে যায়। এই জায়গাটা আমি একটু বেশি জুম করে যদি আঁকি এরকম হবে। তো এইটুকু অংশকে বলা হচ্ছে সরু, মোটা অধোগামী বাহু। এইখান থেকে এইটুকুকে বলা হচ্ছে সরু অধোগামী বাহু। এইখান থেকে এইটুকুকে বলা হচ্ছে সরু ঊর্ধ্বগামী বাহু। এইখান থেকে ফাইনালি এই অবধি অংশটাকে বলা হচ্ছে মোটা ঊর্ধ্বগামী বাহু। এছাড়া আর কিচ্ছু নয়। এগুলোর মেন কাজ কি সেটা একটু পরে আলোচনা করছি, সেগুলোই ইম্পর্টেন্ট। এবং হেনলির লুপের পরে যেটা রয়েছে এই অংশটা, বাকি যে অংশটা যেটা এইখানে একটা যে নালিকাটা বানিয়েছি তার সঙ্গে গিয়ে মিশছে, এইটুকু অংশকে বলা হচ্ছে দূর সংবর্ত নালিকা, দূর সংবর্ত নালিকা। ওকে, আর ফাইনালি যেটাতে গিয়ে মিশছে এটাকে বলা হয় সংগ্রাহী নালিকা। এটাকে বলা হচ্ছে সংগ্রাহী নালিকা। এটা আমাদের নেফ্রনের অংশ নয়, নেফ্রন গিয়ে এতে গিয়ে মিশছে, তাই জন্য যে টেবিলটা বানিয়েছিলাম সেখানে এই সংগ্রাহী নালিকার কথা লিখিনি। এটা অ্যাকচুয়ালি নেফ্রনের অংশ নয়, এটাতে গিয়ে সমস্ত এরকম, এখানে তো একটা নেফ্রন দেখানো হয়েছে, এখানে প্রচুর নেফ্রন রয়েছে, এক একটা কিডনিতে 10 লক্ষ করে নেফ্রন থাকে। তো সেই 10 লক্ষ নেফ্রন এরকম একটা গিয়ে ফাইনাল টানেলে গিয়ে মেশে। এইখানে একটা আমি জাংশন বানিয়েছি, এখানে একটা ব্রাঞ্চ বানিয়েছি, এখান থেকে একটা নেফ্রন রয়েছে, এখানে এই এই নালিকাটার ওপরেই আর একটা নেফ্রন রয়েছে, এরকম কোটি মানে হাজার হাজার নেফ্রন রয়েছে। তো সব নেফ্রনগুলো গিয়ে এখানে মিশছে। এবার সংগ্রাহী নালিকা আবার সংখ্যায় অনেকগুলো হয়। দেখো ওপরে দুটো ব্রাঞ্চ বানিয়েছি, এখানে একটা ব্রাঞ্চ বানিয়েছি। এই ব্রাঞ্চগুলো বানানোর কারণ এইগুলো সবই সংগ্রাহী নালিকা। এইরকম একটা সংগ্রাহী নালিকা রয়েছে, তাতে কিছু গিয়ে নেফ্রন মিশেছে, এইটাতে কিছু নেফ্রন মিশে রয়েছে, এটাতে কিছু নেফ্রন আটকে রয়েছে, এরকম সমস্ত মিশে রয়েছে। এই সমস্ত সংগ্রাহী নালিকা ফাইনালি গিয়ে একটা নালি তৈরি করছে। এই যতটুকু অংশ আমি নীল দিয়ে মার্ক করছি, সেই অংশটা একদম নিচের দিকে থাকে। সেই জায়গাতে ফাইনালি এসে যতগুলো সংগ্রাহী নালিকা রয়েছে সব কটা এসে মেশে, এইটুকু অংশের মধ্যেই এসে মিশছে, এবং এটা একটু মোটা হয়। এই অংশটাকে বলা হয় বেলিনির নালি। এইটুকু অংশকে কি বলা হবে? বেলিনির নালি, ডাক্ট অফ বেলিনি বা বেলিনির নালি বলা হয়। বোঝা গেল? প্রথম কথা হচ্ছে সংগ্রাহী নালিকা কি, যেখানে গিয়ে সব নেফ্রনের দূর সংবর্ত নালিকাগুলো মিশছে, সেই নালিকাটাকে বলা হচ্ছে সংগ্রাহী নালিকা। কারণ এটা সব নেফ্রনগুলো থেকে কিছু না কিছু সংগ্রহ করছে। কি সংগ্রহ করছে একটু পরে বলছি। তো সমস্ত নেফ্রন থেকে সংগ্রহ করছে বলে এই জায়গাটার নাম সংগ্রাহী নালিকা। এবার এই সংগ্রাহী নালিকা গুলো সব কটা এক জায়গায় গিয়ে মিশছে, সেই জায়গাটাকে বলা হচ্ছে বেলিনির নালি। তো আশা করছি পুরো নেফ্রন সম্পর্কে তোমরা যে পার্টগুলো রয়েছে এগুলো সব বুঝতে পেরেছো। এবার নেফ্রনের কাজ, যেটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্টে পুরো নেফ্রনের কি কাজ সেটা জেনে নেবো, তারপরে এক একটা অংশের কি কি কাজ সেটাও আমরা জানবো। প্রথমে হচ্ছে নেফ্রনের কাজ। নেফ্রনের কাজ, ফার্স্ট কাজ পরিশ্রুতকরণ। আচ্ছা, দন্তেশ্ব হবে, তোমরা দেখতে পাচ্ছ? আচ্ছা, কালো দিয়ে লিখছি, সুবিধা হবে। নীল কালিটা শেষ হয়ে গেছে, একটা কিনতে হবে, কিন্তু এখানে দোকানে পাওয়া যাচ্ছে না, সমস্যা।
অন্যান্য রয়েছে কিন্তু নীলকালিটা নেই। যাই হোক, পরিশ্রুতকরণ বা ইংরেজিতে যাকে বলা হয় আল্ট্রা ফিল্টারেশন, ফার্স্ট কাজ নেফ্রনের। আমি প্রথমে সমগ্র নেফ্রনের কি কাজ সেটা আগে বলছি, তারপরে এই যে এক একটা পার্ট দেখলাম, গ্লোমেরুলাসের কি পার্ট, মানে কি কাজ, সংগ্রাহী নালিকার কি কাজ, হেনলির লুপের কি কাজ, সমস্ত আলাদা আলাদা করে বলবো। তো প্রথমে পুরো নেফ্রনের কাজ, ফার্স্ট কাজ হচ্ছে পরিশ্রুতকরণ বা আল্ট্রা ফিল্টারেশন। এই কাজটা কে করে? এটা করে গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস। তো পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে কোন নেফ্রনের কোন অংশ পরিস্রাবক রূপে কাজ করে বা আল্ট্রা ফিল্টারেটর হিসেবে কাজ করে? উত্তর হবে গ্লোমেরুলাস এই কাজটা করে। অ্যাকচুয়ালি হয় কি, ম্যালপিজিয়ান কণা, গ্লোমেরুলাস অ্যাকচুয়ালি ম্যালপিজিয়ান কণারই একটা অংশ। তো ম্যালপিজিয়ান কণাতে যে বৃক্কীয় নালিকাগুলো আসছে, বৃক্কীয় ধমনিকাগুলো আসছে, তার মধ্যে দিয়ে রক্ত আসছে। একদিক থেকে দূষিত রক্ত আসছে, আরেক দিক থেকে বিশুদ্ধ রক্ত বেরিয়ে যাচ্ছে। মাঝখানে গ্লোমেরুলাসে কিছু একটা কাজ হচ্ছে, এইটুকু আমরা বুঝতে পারছি। গ্লোমেরুলাসে যে কাজটা হয়, যার মাধ্যমে এই দূষিত রক্ত এখানে ঢোকে, দিয়ে বিশুদ্ধ রক্ত বেরিয়ে যায়, যা অর্থাৎ যে দূষিত পদার্থগুলো চলে যায়, এই কাজটা হয় গ্লোমেরুলাসে, এবং এইটাকেই বলা হচ্ছে পরিশ্রুতকরণ বা আল্ট্রা ফিল্টারেশন। তো এখানে কি হয়, গ্লোমেরুলাস রক্তের যে অন্যান্য উপাদানগুলো রয়েছে, যেমন হিমোগ্লোবিন বা ডাব্লিউবিসি, আরবিসি যেগুলো রয়েছে, এদেরকে ছেড়ে দেয়, কিন্তু এর মধ্যে যে জল রয়েছে, সেই জল আর দূষিত পদার্থ, এই সমস্তগুলোকে, এছাড়াও যা যা জিনিস রয়েছে, কিছু মিনারেল মিশে থাকে, কিছু ভিটামিন মিশে থাকে, অন্যান্য কিছু পদার্থ মিশে থাকে, সবাইকে টেনে নেয়, শুধু রক্তের কোলয়েড অংশগুলোকে বাদ দিয়ে দেয়, বাকি সমস্ত জিনিসকে সে টেনে নেয়। কে? গ্লোমেরুলাস। ঠিক আছে, এটা হচ্ছে আল্ট্রা ফিল্টারেশন করা হলো। রক্তকে ছেড়ে দেয়, রক্তের যে কোলয়েড অংশ, কোলয়েড অংশ বলতে যে কণাগুলো রয়েছে, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট, এই সমস্তকে ছেড়ে দেয়, শুধুমাত্র যে জল রয়েছে, জলকে টেনে নেয়। তার সঙ্গে যে সমস্ত জিনিস মিশে রয়েছে, দূষিত পদার্থ মিশে রয়েছে, ভিটামিন মিশে রয়েছে, খনিজ পদার্থ বা মিনারেলস মিশে রয়েছে, লবণ মিশে রয়েছে, বিভিন্ন অন্যান্য জিনিস, আরো বিভিন্ন জিনিস মিশে থাকে, সেইগুলোকে টেনে নেয়। এই কাজটা করছে গ্লোমেরুলাস। সেকেন্ড কাজ পুনর্শোষণ। এবার গ্লোমেরুলাস যে জিনিসগুলো টেনে নিয়েছে, তার মধ্যে কি কি রয়েছে? জল বা যে জিনিসগুলো বললাম সেইগুলো রয়েছে। আমাদের শরীর থেকে কি বার করে দেওয়ার দরকার রয়েছে? যেটা অতিরিক্ত রয়েছে আর যেটা দূষিত পদার্থ, এই জিনিসগুলোকে শুধু বের করে দেওয়ার প্রয়োজন রয়েছে। তো দূষিত পদার্থগুলো তো বের করে দিতেই হবে, নয়তো শরীর খারাপ হয়ে যাবে। কিন্তু জল বা খনিজ লবণ বা ভিটামিন, এইগুলো কি দোষ করেছে? এদের তো আমাদের শরীরে পুনরায় দরকার লাগবে, এগুলো ক্ষতিকারক পদার্থ নয়। তো পুনর্শোষণ অর্থাৎ জল, খনিজ লবণ, তারপরে গ্লুকোজ, ইত্যাদিকে এই নেফ্রন পুনরায় আবার রক্তে ফেরত পাঠিয়ে দেয়। হ্যাঁ, এবার যদি অতিরিক্ত জল থাকে, আমাদের শরীরে যতটা জল দরকার তার থেকে বেশি জল থাকে, তাহলে সেটাকে বার করে দেয়। কিন্তু জলের অধিকাংশ অংশটাকে পুনঃশোষণ করে, পুনঃশোষণ মানে সেটাকে পুনরায় শোষণ করে আবার রক্তে পাঠিয়ে দেয়। খনিজ লবণ যদি বেশি থাকে তার কিছুটা অংশ বার করে দেয়, কিন্তু যদি বেশি না থাকে, নর্মাল যদি যে মানুষের যতটা থাকা দরকার ততটা থাকে, সেটাকে নিয়ে পুনরায় রক্তে পাঠিয়ে দেয়। তেমনি ভাবে গ্লুকোজ এক্স্যাক্টলি সব কটাতে এরকম কাজ করে। তো জল পুনঃশোষণের জন্য একটা হরমোন বিশেষভাবে কাজ করে, যাকে বলা হয় ADH হরমোন, অ্যান্টি ডাই
ইউরেটিক হরমোন, এটাকে বলা হচ্ছে এডিএইচ হরমোন বা অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। এটা জলের পুনঃশোষণে ব্যাপকভাবে সাহায্য করে। যদি এই এডিএইচ হরমোন না খরিত হতো তাহলে আমাদের শরীর থেকে সব জল বেরিয়ে যেত। তাহলে এইটা এখানে জল পুনঃশোষণ করতে কাজ করে। থার্ড, এই দুটো তো কাজ গেল। থার্ড হচ্ছে ক্ষরণ। এগুলো ছাড়াও আমাদের নেফ্রন কিছু ক্ষরণ করে। তো আমাদের নেফ্রন কিছু সালফার জাতীয় যৌগ, তারপর ক্রিয়েটিনিন, এই সমস্ত জিনিস ক্ষরণ করে, যে যতটা আমাদের শরীরের প্রয়োজন ততটা ক্ষরণ করে। তো এইটা হচ্ছে নেফ্রনের কাজ। এবার আমরা এক একটা পার্টকে আলাদা আলাদা করে দেখব, তাদের পার্টিকুলারলি কি কাজ রয়েছে। ফার্স্ট হচ্ছে ম্যালপিজিয়ান কণা। ম্যালপিজিয়ান কণা, এই ম্যালপিজিয়ান কণা কি কাজ করে? একটু আগেই দেখলাম যে ম্যালপিজিয়ান কণার মধ্যেই একটা অবস্থিত অংশ, ম্যালপিজিয়ান কণারই একটা অংশ অর্থাৎ গ্লোমেরুলাস, এটা পরাপরিস্রাবক রূপে কাজ করে বা আলট্রা ফিল্টারেটর হিসেবে কাজ করে। অর্থাৎ এই গ্লোমেরুলাসে, অর্থাৎ এই ম্যালপিজিয়ান কণাতে, পুরো ম্যালপিজিয়ান কণাতেই রক্ত পরিশ্রুত হয়। মেন যে কাজটা রক্তকে পরিশ্রুত করা, সেই কাজটা ম্যালপিজিয়ান কণার মধ্যেই হয়। যেটা দেখালাম, রক্তটা আসছে দিয়ে বা বেরিয়ে যাচ্ছে, মাঝখানে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে রক্তের থেকে দূষিত পদার্থগুলোকে সরিয়ে দেওয়া। সেই কাজটা এই ম্যালপিজিয়ান কণার মধ্যে হয়। অর্থাৎ ম্যালপিজিয়ান কণার মধ্যে দুটো অংশই রয়েছে, একটা হচ্ছে গ্লোমেরুলাস আর একটা হচ্ছে বোম্যান ক্যাপসুল। বোম্যান ক্যাপসুলের কাজ শুধুমাত্র ধরে রাখা, এরপরে আর কোনো কাজ নেই। কিন্তু ম্যালপিজিয়ান কণার মধ্যে যে গ্লোমেরুলাস আছে সেটাই মেনলি এই ফিল্টারেশনের কাজটা করে থাকে। এবার আমি একটা জিনিস বলছি যে কিভাবে আমাদের এখানে জল কতটা মানে হয়, অ্যাবজর্ব করে, সেটাকে আবার পুনরায় আমাদের শরীরে পাঠিয়ে দেওয়া হয় কিভাবে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি মিনিটে গ্লোমেরুলাস 125 মিলিলিটার জল রক্ত থেকে শুষে নেয়। মানে যে রক্ত আসছে, রক্তের মধ্যে তো অ্যাকচুয়ালি কি রয়েছে, যে তরল অংশটা অ্যাকচুয়ালি তাতে জলই রয়েছে বেশিরভাগটা। আমাদের শরীরের বেশিরভাগটাই জল নিয়ে গঠিত। শরীরের মধ্যে খুব কম কঠিন পদার্থ রয়েছে, কিন্তু জলের পরিমাণ সমস্ত কিছুর মধ্যে বেশি। তো প্রতি মিনিটে 125 ml জল খরিত করে, শোষণ করে ম্যালপিজিয়ান কণা পার মিনিট। এটাই যদি আমি আওয়ারে পরিণত করি, ঘন্টায় দেখি, তাহলে 60 দিয়ে গুণ করে দেবো, 7.5 লিটার পার আওয়ার। অর্থাৎ 1 ঘন্টায় ম্যালপিজিয়ান কণা 7.5 লিটার জল আমাদের রক্ত থেকে শোষণ করে নেয়। যদি দিনে দেখি তাহলে দেখবো 170 লিটার পার ডে। মানে এই প্রত্যেকটাই একটাই ডেটাকে আমি বিভিন্ন ভাবে প্রকাশ করলাম। 125 মিলিলিটার পার মিনিটে, সেটাই ঘন্টায় প্রকাশ করলে হয়ে যাবে 7.5। অর্থাৎ একে যদি আমি 60 দিয়ে গুণ করে দিই, এটা পেয়ে যাব। এইটাকে যদি আমি 24 দিয়ে গুণ করি, 24 ঘন্টা, তাহলে একদিন পেয়ে যাব। তো 170 লিটার জল ম্যালপিজিয়ান কণা টেনে নেয়। এবার আমাদের মূত্র কত হয়? আমাদের শরীর থেকে যে মূত্র নিঃসৃত হয় সেটা মাত্র 1.5 লিটার। এটা নর্মাল মানুষের কথা বলা আছে। সারা দিনে মাত্র 1.5 লিটার মূত্র নির্গত হয়। তাহলে বাকি এই 170 থেকে 1.5 বাদ দিলে বাকি যে অংশটা থাকছে সেটা হচ্ছে 168.5 লিটার। বাদ দিয়ে দেখে নাও, 168.5 লিটার হয়। এই 168.5 লিটার জলটা কোথায় যায়? এইটা পুনরায় আমাদের শরীরের মধ্যে, রক্তের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়। কে ফিরিয়ে দেয় একটু পরে দেখছি, কিন্তু 168.5 লিটার জল পুনরায় ফিরিয়ে দেওয়া হয়। বাকি যেটুকু জল, মাত্র 1.5 লিটার, সেটা মূত্র হিসাবে নির্গত হয়। অর্থাৎ যদি এই কাজটা না করা হতো তাহলে প্রতিদিন আমাদের মিনিমাম
170 লিটার জল পান করতে হতো, তারও বেশি, 175-80 লিটার জল পান করতে হতো, সেটা সম্ভবই হতো না কোনোদিন। তো সেই জন্য এই কাজটা করাটা একটা দরকার রয়েছে, এবং কি করে সেটা দেখবো। কিন্তু ম্যালপিজিয়ান কণার মেন কাজ কি, এই জলটাকে শুধু নিয়ে নেয় 170 মিটার। যদি এর পরের যে স্টেপগুলো রয়েছে সেগুলো না হতো, এই 170 লিটার জল ম্যালপিজিয়ান কণা টেনে নিত, দিয়ে সোজা মূত্র দিয়ে বার করে দিত। 170 লিটার মূত্র আমাদের প্রতিদিন নির্গত হতো। এটা হয় না কারণ এর পরে কিছু স্টেপ হবে তার কারণে। যাই হোক, এইখানে ম্যালপিজিয়ান কণার কাজ কি, জলটাকে টেনে নেওয়া, প্লাস প্লাস এই জলের সঙ্গেই মিশে রয়েছে সমস্ত দূষিত পদার্থ, সেই দূষিত পদার্থগুলোকে আলাদা করা। ম্যালপিজিয়ান কণার কাজ এখানেই সীমাবদ্ধ। আমি এই যে রেটটা দিলাম, এটার একটা নাম রয়েছে, অফিসিয়াল নেম রয়েছে, যাকে বলা হয় জিএফআর। জিএফআর অর্থাৎ গ্লোমেরুলার ফিল্টারেশন রেট। গ্লোমেরুলার ফিল্টারেশন রেট অর্থাৎ গ্লোমেরুলাস কতটা ফিল্টার করে সেটার কথা বলা হচ্ছে। 170 লিটার জল সে টেনে নেয়, দিয়ে এর মধ্যে যে দূষিত পদার্থগুলো রয়েছে সেগুলোকে আলাদা আলাদা করে দেয়। সেকেন্ড যে জিনিসটা আমাদের শরীরের মানে আমাদের নেফ্রনের সেকেন্ড যে জায়গায় এই জল আর দূষিত পদার্থগুলো পৌঁছায় সেটা হচ্ছে পরা সংবর্ত নালিকা। তাহলে এই পরা সংবর্ত নালিকা কি কাজ করে? পরা সংবর্ত নালিকায় যখন সেই জলটা গেছে, 170 লিটার জলই গেছে, তার সঙ্গে যে দূষিত পদার্থগুলো সেগুলো আলাদাভাবে গেছে, কারণ এর আগে সেগুলোকে আলাদা করা হয়েছে। আর জলের মধ্যে কি কি মিশে থাকছে? গ্লুকোজ মিশে থাকছে, অ্যামাইনো অ্যাসিড মিশে থাকছে, সোডিয়াম, ফসফেট, এই সমস্ত জিনিস মিশে থাকছে। তো পরা সংবর্ত নালিকা কি করছে? গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, সোডিয়াম আর ফসফেট, এই সমস্ত জিনিসগুলোকে রিঅ্যাবসর্ব করে নিচ্ছে। অর্থাৎ পরা সংবর্ত নালিকা এইগুলোকে আলাদা করছে, দিয়ে সেগুলোকে পুনরায় রক্তে পাঠিয়ে দিচ্ছে। কারণ গ্লুকোজ আমাদের শরীরে আবার প্রয়োজনে লাগবে, অ্যামাইনো অ্যাসিড আবার প্রয়োজনে লাগবে, সোডিয়াম, ফসফেট এগুলো আমাদের শরীরে আবার প্রয়োজনে লাগবে, সেই কারণে সেগুলোকে পুনরায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। এরপর হচ্ছে হেনলির লুপের কি কাজ, এটা সেকেন্ড হবে কারণ এর আগে আমরা আগেরটা দেখে এলাম, ফার্স্ট সেটা মুছে দিয়েছি। এবার হচ্ছে থার্ড, হেনলির লুপ কি কাজ করে। হেনলির লুপ কি কাজ করে? আমাদের শরীরে মেন যে জলটা পুনর্শোষণ হয় সেটা হেনলির লুপে হয়ে থাকে, জল পুনর্শোষণ। অর্থাৎ সেই যে 170 লিটার জল এবার এসছে হেনলির লুপের কাছে, তার সঙ্গে কি কি মিশে রয়েছে? তার সঙ্গে মিশে রয়েছে কিছুটা দূষিত পদার্থ, যেটা আমাদের গ্লোমেরুলাস আলাদা করে রেখেছে। এই জলের সঙ্গে আর গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, সোডিয়াম, ফসফেট এগুলো নেই, কারণ পরাসংবর্ত নালিকায় সেগুলো অলরেডি শোষণ করে রক্তে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এবার জলটুকুই পড়ে রয়েছে, মানে হেনলির লুপের যে জলটা রয়েছে তাতে শুধু জলই রয়েছে, প্লাস আলাদা করে কিছু দূষিত পদার্থ রয়েছে, সেটা আমাদের গ্লোমেরুলাস আলাদা করে রেখেছে। এবার এই জলটাকে পুনর্শোষণ করতে হবে, কারণ দূষিত পদার্থ আমাদের প্রয়োজনে লাগবে না, সেটাকে বাইরে বার করে দিতেই হবে। তো জলের যে 170 লিটার জল এসছে তার থেকে 168 লিটার বা তার একটু বেশি জল পুনরায় রক্তে ফেরত পাঠিয়ে দেওয়া হয়, এবং বাকি যে 1.5 লিটার জল এবং যে দূষিত পদার্থটা সেটা এবার পরের স্টেপে চলে যায়। পরের যে জিনিসটা আসছে সেটা হচ্ছে ফোর্থ, দূর সংবর্ত নালিকা। দূর সংবর্ত নালিকা এর মেন কাজ, এখানে কিছুটা পরিমাণ সোডিয়াম আয়ন শোষিত হয়। সোডিয়াম আয়ন এখানে কিছুটা হচ্ছে শোষিত হয়, পুনঃশোষণ হয়। আর যদি হেনলির লুপ পুরো জল শোষণ না করতে পারে, যদি আরো একটু জল থেকে যায়, সেই জলটার কিছুটা দূর সংবর্ত নালিকার মাধ্যমে শোষিত হয়ে আবার পুনরায় রক্তে ফিরে আসে।
ফাইনাল যে জিনিসটা আছে সেটা হচ্ছে সংগ্রাহী নালিকা। সংগ্রাহী নালিকার নামেই বোঝা যাচ্ছে এখানে পড়ে রয়েছে অবশিষ্ট জল, যেটা আমাদের শরীরে এক্সট্রা রয়েছে সেই জলটা, প্লাস তার মধ্যে দূষিত পদার্থ, সেইগুলোকে নিয়ে সে এবার প্রত্যেকটা নেফ্রন থেকে সংগ্রহ করছে। সেই সংগ্রহ করার জিনিসটাকে আমরা মূত্র বলছি। সেই মূত্রটাকে সে বেলিনির নালীতে পাঠিয়ে দিচ্ছে এবং বেলিনির নালী হয়ে সেটা ফাইনালি মূত্রাশয়ে চলে যাচ্ছে। তো আশা করছি এবার বোঝা গেছে যে এই সমস্ত অংশগুলো কোনটা কে কি কাজ করে। খুব ডিটেলসে আমি বুঝিয়েছি, আশা করছি এগুলো তোমরা বুঝতে পেরেছো। একটা রোগের কথা আমরা পড়বো যার নাম ডায়াবেটিস ইনসিপিডাস। ডায়াবেটিস ইনসিপিডাস। বাংলায় যাকে বলা হচ্ছে বহুমূত্র। তো একটা হরমোনের কথা বললাম, এডিএইচ, অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। যখন হরমোন চ্যাপ্টার পড়বো তখন এটা এই সম্পর্কে জানবো। এইটুকু জেনে রাখো এখন এটা কোথা থেকে খরিত হয়। এটা তালবস্য হবে পশ্চাৎ পিটুইটারি। পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে এটা খরিত হয় এবং এই এডিএইচ হরমোন বৃক্কের জলের পুনর্শোষণের ক্ষমতাকে বাড়িয়ে দেয়। অর্থাৎ যদি এডিএইচ হরমোন কম খরিত হয় তাহলে জলের পুনর্শোষণ কমে যাবে, অর্থাৎ বেশি পরিমাণ মূত্র তৈরি হবে এবং বেশি বার মূত্র হবে, বেশি বার মূত্র নির্গত হবে, বেশি পরিমাণে মূত্র নির্গত হবে। এবং এই এডিএইচ হরমোনের কম ক্ষরণ হলে যে রোগটা হয় সেটাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র। এরপরে আর একটা রোগ পাবো ডায়াবেটিস ম্যালিটাস, সেটা আলাদা জিনিস, একটু পরে দেখছি। ডায়াবেটিস ইনসিপিডাস হচ্ছে এডিএইচ হরমোনের কম ক্ষরণের ফলে মানুষের শরীর থেকে অতিরিক্ত মূত্র নির্গত হয়, অতিরিক্ত জল বেরিয়ে যায়, সেই জিনিসটাকে বলা হচ্ছে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস। ওকে, এবার আমাদের মূত্রের স্বাভাবিক উপাদান সম্পর্কে জানতে হবে। মূত্রের উপাদান, তো তার আগে মূত্র কি? মূত্র হলো নাইট্রোজেন ঘটিত, নাইট্রোজেন যুক্ত জলীয় পদার্থ। নাইট্রোজেন ঘটিত যে দূষিত পদার্থ রয়েছে সেইগুলো যে জলের সঙ্গে মিশে থাকে সেইটাকে মূত্র বলা হচ্ছে। সাধারণত একজন সুস্থ সবল ব্যক্তির মূত্রের বর্ণ হয় হালকা হলুদ, খুব হালকা হলুদ বর্ণের হয় এবং এই হালকা হলুদ বর্ণ হওয়ার পেছনে একটা রঞ্জক রয়েছে। নর্মালি জল বেরোচ্ছে, জল কি রঙের হয়? সাদা রঙেরই হয়, কিন্তু মূত্রের রং একটু হালকা হলুদ হয় কারণ এর মধ্যে একটা রঞ্জক মিশে থাকে যার নাম ইউরোক্রোম। ইউরোক্রোম, এই ইউরোক্রোম রঞ্জক, এটা একটা, এই রঞ্জক মিশে থাকায় হলুদ বর্ণের হয়, হালকা হলুদ, ডিপ হলুদ নয়। আবার কোনো কারণে যদি মানুষের জন্ডিস হয় তখন দেখা যাবে মূত্র ডিপ হলুদ কালারের নির্গত হচ্ছে, গাঢ় হলুদ বর্ণের হয়। তার কারণ তখন মূত্রের সঙ্গে বিলিরুবিন বেরোতে শুরু করে। বিলিরুবিন, এই নামটা তোমরা পরিচিত, এটার সঙ্গে বিলিরুবিন আগেও পেয়েছি। তো মূত্রের সঙ্গে বিলিরুবিন বেরোনোটা অস্বাভাবিক ব্যাপার, এটা বেরোতে শুরু করে। এবং নর্মালি বিলিরুবিন মলের সঙ্গে বেরোয়, তাই জন্য মলের কালার হলুদ হয়। কিন্তু যদি জন্ডিস হয় কোনো কারণে তখন এই বিলিরুবিন মূত্রের সাহায্যে বেরোতে শুরু করবে এবং এটা তখন আমরা বুঝে যাই যে জন্ডিস হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে বর্ণ হলো, এবার হচ্ছে পরিমাণ, কতটা পরিমাণ মূত্র মানুষের তৈরি হয়। মোটামুটি 1 থেকে 1.5 লিটার মূত্র প্রতিদিন একজন সুস্থ স্বাভাবিক মানুষের হতে পারে। এবার এটা আবার নির্ভর করছে মানুষ একজন ব্যক্তি কতটা জল খাচ্ছে তার উপর। কেউ যদি অতিরিক্ত জল খায় তার মানে তার শরীরে যতটা প্রয়োজন জলের তার থেকে অতিরিক্ত জল থাকবে, অতএব অতিরিক্ত মূত্র হবে।
তো সেটা জল খাওয়ার উপর নির্ভর করে, কিন্তু নর্মালি আমরা যতটা জল আমাদের শরীরে প্রয়োজন ততটা জল যদি খাই তাহলে দেখব 1 থেকে 1.5 লিটার মূত্র নির্গত হবে। প্রশ্ন করা হয় মূত্রের পিএইচ কিরকম, অর্থাৎ মূত্র আম্লিক নাকি ক্ষারীয়? উত্তর হচ্ছে মূত্র আম্লিক, অ্যাসিডিক। এর গড় পিএইচ হয় 6, পিএইচ হচ্ছে গড়ে হয় 6। এবার এটা সময়ের বিশেষে চেঞ্জ হয়, নর্মালি 6 হয়। পিএইচ মান জানো, পিএইচ স্কেল 7-এর নিচে হলে অ্যাসিডিক, 0 থেকে 7-এর মধ্যে হলে সেটা অ্যাসিডিক, 7-এর উপরে 14 অব্দি থাকে এই স্কেলে, 7 থেকে 14 হলে অ্যাসিডিক। তো গড় 6 মানে এটা আম্লিক। এবার কিছু কিছু ক্ষেত্রে অ্যাসিডিক হতে পারে, স্বাভাবিক ব্যাপার, সেটা হতেই পারে। বেসিক মানে কি বলা হয়, ক্ষারীয় হতে পারে। কখন হতে পারে? যখন কেউ নিরামিষ খাবার, যে সারা জীবন ধরে নিরামিষ খাবার গ্রহণ করে তাদের ক্ষেত্রে মূত্র কিছুটা ক্ষারীয় হতে পারে, খুব বেশি ক্ষারীয় নয়, ওই 7 থেকে একটু বেশি, 7.5 বা এরকম হতে পারে তার পিএইচ। যে খুব প্রোটিন জাতীয় খাদ্য, আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করে, প্রতিদিন প্রচুর পরিমাণে খায় যারা এই সমস্ত খাদ্য, তাদেরটা আম্লিক হবে, বেশি করে আম্লিক হবে, 6-এর থেকেও কম হয়ে যাবে। খাদ্য গ্রহণ করার পরে পরে যদি মূত্রের পিএইচ টেস্ট করা হয় তাহলে দেখা যাবে যে মূত্রের পিএইচ তখন কিছুটা ক্ষারীয় হয়ে গেছে। তো এটা চেঞ্জ হতে থাকে, এটা বিভিন্ন কারণে চেঞ্জ হতে থাকে, কিন্তু গড়টা পরীক্ষায় প্রশ্ন করা হয়, সেটা হচ্ছে গড় হচ্ছে 6। এবার হচ্ছে গন্ধ। মূত্রে সেরকম কোনো গন্ধ থাকে না, ফ্রেশ যে মূত্র তাতে কোনো গন্ধ থাকে না বা হালকা গন্ধ থাকে, কিন্তু মূত্র যদি কোথাও জমে থাকে অনেকক্ষণ, তার সঙ্গে এক রকমের বিক্রিয়া হয়, বিভিন্ন জীবাণু বিক্রিয়া করে, তার ফলে সেখানে অ্যামোনিয়া তৈরি হয়ে যায়। আর আমরা জানি অ্যামোনিয়া খুব ঝাঁঝালো হয়, ঝাঁঝালো গন্ধযুক্ত, এবং চোখ জ্বালা করে। তো সেই কারণে যে পাবলিক টয়লেটগুলো রয়েছে সেখান থেকে প্রচণ্ড গন্ধ বেরোয়, বা ওখানে ঢুকলে চোখ জ্বালা করে, এর কারণ সেখানে অ্যামোনিয়া তৈরি হয়ে যায়। যদি জল না দেওয়া হয় তাতে সেই জায়গাটায় জমে যাবে, তার ফলে অ্যামোনিয়া তৈরি হয়ে যাবে এবং সেখানে ওইরকম গন্ধ বেরোবে। নর্মালি মূত্রের কোনো গন্ধ সেরকম হয় না। এবার হচ্ছে মূত্রের অস্বাভাবিক উপাদান। স্বাভাবিক উপাদান জেনে লাভ নেই, কি থাকবে স্বাভাবিক উপাদান, অর্থাৎ জল তো থাকবেই, আর কি থাকবে, যে দূষিত পদার্থগুলো আমরা প্রথম দিনে পড়েছিলাম, ইউরিয়া, অ্যামোনিয়া, হিপিউরিক অ্যাসিড, এই সমস্তগুলো থাকবে, এগুলো স্বাভাবিক উপাদান। কিন্তু যদি মূত্রে গ্লুকোজের পরিমাণ বেড়ে থাকে, গ্লুকোজ নর্মাল একজনের মূত্রে, সাধারণ মানুষ, সুস্থ সবল মানুষের গ্লুকোজে মোটামুটি নর্মাল 180 মিলিগ্রাম গ্লুকোজ থাকতে পারে, এটা নর্মাল। কিন্তু যদি এর থেকে বেশি গ্লুকোজ রক্তের মাধ্যমে, মূত্রের মাধ্যমে বেরোয়, এর থেকে বেশি যদি বেরোয়, তার ফলে একটা রোগ হয় যেটাকে বলা হয় ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস মেলিটাস। এর আগে ইনসিপিটাস পেয়েছিলাম, এবার পাবো ম্যালিটাস। যদি বেশি হয়, স্বাভাবিকের তুলনায় যদি বেশি হয়, তাকে বলা হয় ডায়াবেটিস মেলিটাস। এছাড়া রক্ত বলছি, মূত্রের মধ্যে যদি প্রোটিন থাকে, সাধারণ মানুষের, নর্মাল সুস্থ স্বাভাবিক মানুষের শরীরে কিছুটা মূত্রের প্রোটিন থাকে, সেটা মোটামুটি 20 থেকে 80 মিলিগ্রাম প্রোটিন থাকতে পারে। কিন্তু এর থেকে বেশি প্রোটিন থাকলে বুঝতে হবে যে মূত্রে অস্বাভাবিক কিছু হচ্ছে, মানে শরীরের মধ্যে অস্বাভাবিক কিছু হচ্ছে, তার কারণে মূত্রের মাধ্যমে বেশি পরিমাণে প্রোটিন বেরিয়ে যাচ্ছে। এরপর হচ্ছে কিটোন বডি। কিটোন বডি যদি মূত্রে 3 থেকে 15 মিলিগ্রাম অবধি কিটোন বডি থাকে, সেটা নর্মাল। এর থেকে বেশি যদি বেরোয় তাহলে বুঝতে হবে শরীরে কোনো প্রবলেম হচ্ছে, কিটোন বডি বেশি বেরিয়ে যাচ্ছে। তো এইগুলো অস্বাভাবিক হয়ে যায়, যদি নর্মালের তুলনায় বেড়ে যায় তখনই অস্বাভাবিক হবে, নয়তো এগুলো স্বাভাবিক, এতে কিছুটা পরিমাণ হলেও বেরোয়। কারণ আগেই বলা হয়েছে যে গ্লুকোজ যদি শরীরে অতিরিক্ত হয়ে যায় সেটা যাবে কোথায়? মূত্রের মাধ্যমেই বেরোবে। প্রোটিন যদি বেশি হয়ে যায় সেটা কোথায় যাবে? মূত্রের মাধ্যমেই বেরোবে। অতিরিক্ত হলে সেটা বেরোয়, এইটা অবধি ঠিক আছে, কিন্তু এর থেকে বেশি বেরোলে জানতে হবে শরীরের মধ্যে কোনো প্রবলেম দেখা দিয়েছে।
লাস্ট একটা জিনিসই পড়ে থাকছে, সেটা হচ্ছে কিছু রোগ। এমনিতেই দুটো রোগ দেখে নিয়েছি, আর কয়েকটা রোগ দেখবো। একটা হচ্ছে ইউরিমিয়া। ইউরিমিয়া যদি রক্তে খুব অস্বাভাবিক পরিমাণে ইউরিয়া বেরোতে থাকে। নর্মালি ইউরিয়া বেরোয় তো, কারণ এটা দূষিত পদার্থ, আমাদের শরীর থেকে বেরোতেই হবে। কিন্তু যদি অস্বাভাবিক পরিমাণে বেরোয়, তার মানে বুঝতে হবে যে আমাদের শরীরের মধ্যে কোথাও না কোথাও কোনো প্রবলেম হচ্ছে, তার জন্য শরীরে বেশি পরিমাণে ইউরিয়া তৈরি হচ্ছে। তো সেই অস্বাভাবিক পরিমাণ, তাই বেশি পরিমাণটাই তাই জন্য মূত্রের মাধ্যমে বেরোচ্ছে। তো সেই অস্বাভাবিক ইউরিয়া বেরোনোটাকে বলা হয় ইউরিমিয়া রোগ। এবং এর জন্য একটা চিকিৎসা পদ্ধতি রয়েছে যাকে বলা হয় হিমোডায়ালিসিস। হিমোডায়ালিসিস হিমোডায়ালিসিস যেখানে হিমো শব্দটা থাকবে বুঝবে সেটা রক্ত, অর্থাৎ রক্তকে করা হয়, রক্তকে পরিশ্রুত ম্যানুয়ালি করা হয়, যন্ত্রের মাধ্যমে করা হয়, এবং সেখান থেকে ইউরিয়াকে ম্যানুয়ালি বার করানো হয়। তো সেই জিনিসটাকে বলা হচ্ছে ইউরিমিয়া। এই রোগটার নাম ইউরিমিয়া, এবং এটা হয় কেন? অস্বাভাবিক ইউরিয়ার জন্য। এরপর হচ্ছে রেনাল ফেলিওর। সেকেন্ড, রেনাল ফেলিওর, বা যেটাকে আমরা নর্মাল কথাতে বলি কিডনি ফেলিওর। কিডনি ফেলিওর এটা নর্মাল, মানে যেটা ডাক্তারি টার্ম হচ্ছে রেনাল ফেলিওর, কিন্তু আমরা বলি কি কিডনি ফেলিওর হয়েছে। অ্যাকচুয়ালি কি হচ্ছে, কিডনির যে কাজটা সেটা যদি কিডনি করতে না পারে, সেটা করতে যদি কিডনি ব্যর্থ হয়, তাহলে সেটা হচ্ছে রেনাল ফেলিওর বলা হবে, কিডনি ফেলিওর বলা হবে। অর্থাৎ কিডনি এবার আর দূষিত পদার্থ অপসারণ করতে পারছে না, সেই পরিস্রাবনের কাজটা করতে পারছে না। অর্থাৎ এবার রক্তে ধীরে ধীরে করে দূষিত পদার্থ জমা হতে থাকবে, কারণ সেটা যদি পিউরিফাই না হয় তাহলে সেটা একটু একটু করে শরীরে জমা হবে, আর প্রতিনিয়ত সেটা জমা হবে। শরীর যতদিন ধরে চলবে ততদিন জমা হবে। তো এক সময় মানুষ মারা যাবে এর ফলে। সেটাকে বলা হয় রেনাল ফেলিওর বা কিডনি ফেলিওর। এবার হচ্ছে থার্ড, রেনাল ক্যালকুলি। রেনাল রেনাল শব্দটা থাকলেই আবার বুঝে যাবে এটা কিডনি সংক্রান্ত কিছু বলা হচ্ছে। রেনাল ক্যালকুলি, যেটাকে আমরা নর্মালি কিডনিতে পাথর বলি, বৃক্কে পাথর, সেই জিনিসটাই হচ্ছে রেনাল ক্যালকুলি। তো অ্যাকচুয়ালি এটা বৃক্কে পাথর বা কিডনি স্টোনটাকেই বোঝানো হয়, এটাই ডাক্তারি টার্ম। কি হয়, এখানে যে লবণগুলো রক্তের সঙ্গে মিশে থাকে সেগুলো কেলাস আকার ধারণ করে, সেগুলো বৃক্কের মধ্যে শক্ত এরকম কঠিন পদার্থে পরিণত হতে থাকে, সেটাকে রেনাল ক্যালকুলি বলা হয়, বৃক্কে পাথর বলা হয়। তো সেটার অনেক পদ্ধতি রয়েছে। আগে তো সেটাকে অপারেশন করা হতো, এখন নতুন পদ্ধতি হচ্ছে শক ওয়েভ লিথোট্রিপসি। শক, যেটাকে আমরা শক ওয়েভ চিকিৎসা বলে দিই শর্টে, শক ওয়েভ লিথোট্রিপসি, এর মাধ্যমে সেই পাথরগুলোকে ভেঙে দিই আমরা। যদি না ভাঙা যায়, সেটা মূত্রের মাধ্যমে বেরোবে, আর যদি মূত্রের মাধ্যমে বেরোয় সেটা খুব সাংঘাতিক, খুব প্রচন্ড যন্ত্রণা হয় এতে। এবার হচ্ছে ফোর্থ, নেফ্রাইটিস। অর্থাৎ নেফ্রনে যদি কোনো কারণে কোনো প্রদাহ হয়, কোনো অসুবিধে, ঘা জাতীয় এরকম কিছু হয়, মানে সেখানে যদি কোনো কিছু এরকম হয়, সেটাকে নেফ্রাইটিস বলা হয়। আর একটা যন্ত্রের কথা নিশ্চয়ই তোমরা জানো, সেটা হচ্ছে ডায়ালিসিস যন্ত্র বা আর্টিফিশিয়াল কিডনি। ডায়ালিসিস কি করা হয়, মাঝে মাঝে শোনা যায় যে ডায়ালিসিস করতে হচ্ছে। এর কারণ কি, আমাদের যে বৃক্ক সেটা তার নর্মাল কাজটা করতে পারছে না, কোনো একটা যন্ত্রের মাধ্যমে করতে হচ্ছে। যদি না এটা হয়, মানে রেনাল ফেলিওর যদি হয়ে যায়, তখন এরকম ডায়ালিসিস করতে হয়, ডায়ালিসিস করে করে তাকে বাঁচিয়ে রাখতে হয়। তো ভিডিও প্রায় কমপ্লিট। এখানে আর কয়েকটা জিনিস জানতে হবে, যে আনুষঙ্গিক রেচন অঙ্গ, যেমন এই মূত্রর মাধ্যমে ছাড়াও, কিডনির মাধ্যমে ছাড়াও আরো কিছু অঙ্গ রয়েছে, যেরকম ত্বকও কিছুটা রেচন পদার্থ আমাদের শরীর থেকে বার করে দেয়। ত্বকের মধ্যে কি রয়েছে, ঘর্মগ্রন্থি।
যার থেকে ঘাম নির্গত হয়, এবং ঘামের মাধ্যমে কিছুটা ইউরিয়া কিছুটা অ্যামোনিয়া নির্গত হয়ে যায় আমাদের শরীর থেকে। তাই জন্য ঘামের মধ্যে একটা গন্ধ হয় দেখবে, তো এটার কারণ হচ্ছে তার মধ্যে অ্যামোনিয়া মিশে থাকে। ত্বকের মধ্যে আরো একটা গ্রন্থি রয়েছে ঘর্মগ্রন্থি ছাড়াও, একটা ঘর্মগ্রন্থিকে ইংলিশে সোয়েট গ্ল্যান্ড বলা হয়। এছাড়াও একটা রয়েছে সিবেসিয়ান গ্রন্থি, সিবেসিয়ান সিবেসিয়ান গ্রন্থি থেকে একটা জিনিস নির্গত হয়, এটা একটা গ্রন্থির নাম। এই গ্রন্থি থেকে একটা জিনিস নির্গত হয় যাকে বলা হয় সিবাম। সিবাম, এই সিবাম এর মাধ্যমে কোলেস্টেরল, ফ্যাট, অ্যাসিড এই সমস্ত জিনিস কিছুটা পরিমাণে নির্গত হয়, খুব বেশি নয়, অল্প পরিমাণে নির্গত হয়। এছাড়া রয়েছে যকৃৎ। যকৃৎ তো আমাদের শরীরের একটা বড় রেচন অঙ্গ। দূষিত পদার্থকে ত্যাগ করায়, সেটা রেচন পদার্থই শুধু নয়, দূষিত পদার্থ কিছু ত্যাগ করাচ্ছে, যেমন বিলিরুবিন, বিলিভার্ডিন, তারপরে লেসিথিন, এই সমস্তগুলো যকৃতের মাধ্যমে নির্গত হয়ে যায়। যকৃতের মাধ্যমে সেটা মলের সঙ্গে বেরিয়ে যায়, এই বিলিরুবিন, বিলিভার্ডিন। তো বিলিরুবিন, বিলিভার্ডিন অ্যাকচুয়ালি রেচন পদার্থ নয়, কারণ সেটা নাইট্রোজেন ঘটিত নয়, ওটা অ্যাকচুয়ালি হিমোগ্লোবিন ভেঙে তৈরি হয়। বিলিরুবিন, বিলিভার্ডিন আর লেথিসিন। এছাড়া ফুসফুসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড বেরোয়। তো এই মোটামুটি এই ভিডিও পুরো কমপ্লিট, এই চ্যাপ্টার যেটা বললাম। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমি যে পোস্টটা করব তার নিচে তোমরা লিখে দেবে, তো আমি একটা ডাউট ক্লাস নিয়ে নেবো, যেখানে যে প্রবলেমগুলো তোমাদের রয়েছে সেগুলোকে ডিসকাস করার চেষ্টা করব। তো এই ভিডিও এই অবধি থাকছে, যে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এবং পরের দিনে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আমি আসবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।